খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকে এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবার আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয়বস্তু আজকে ফুটবলে 2025 এবং আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। স্বাগত আপনাকে। তবে ফুটবলের আলোচনায় যাওয়ার আগে বিপিএলে আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনুশীলনে বা ম্যাচ শুরুর আগে 20 মিনিট আগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জ্যাকি স্যার তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এই মুহূর্তে সম্ভবত তিনি হসপিটালে আছেন। তার জন্য সমবেদনা এবং দোয়া। আর ফুটবলের যে প্রসঙ্গ, সেটা হচ্ছে ঘটনাবহুল ফুটবলেই তো গেল 2025-এ, এবং সেখানে নারী দল বলি, ফুটবল পুরুষ দল বলি, উভয় দলেরই কিন্তু অনেকগুলো ম্যাচ ছিল। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন, সমিত সোমরা এসেছেন। একই সঙ্গে আবার যদি নারী দলের কথা বলি, হামজা চৌধুরী আসার পরে নারী দলের যেই খেলা, তারা কিছুটা হয়তো আড়ালে পড়ে গেছে, তবে তাদের সাফল্য কিন্তু ছেলেদের চাইতে অনেক বেশি। আমরা যদি পুরুষ ফুটবলের যেই 2025 সালের যে রেজাল্ট, সেটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে পুরো সিনারিওটা আসলে আমরা বুঝতে পারবো। সেটাই একটু দেখে নিব যে যেই কয়েকটা ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশের আসলে পারফরমেন্স কেমন, যতটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা পারফরমেন্স করতে পেরেছে কিনা। এক নজরে 2025 সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল ভারতের বিপক্ষে প্রথম যে ম্যাচটা, সেখানে 0-0 গোলে ড্র হয়েছিল। ভুটানের বিপক্ষে 2-0 ম্যাচে জয়লাভ করেছিল এবং সিঙ্গাপুরের ম্যাচে 2-1 গোলে হার। এই ম্যাচটি অনেক হাইপ ছিল এবং বাংলাদেশের ফুটবলের যে পুনর্জাগরণ, সেটা কিন্তু এই ম্যাচ দিয়েই অনেকটা শুরু হয়েছে বলতেই হবে। এরপরে হংকং চায়নার ম্যাচে 3-4 গোলের যেই সমীকরণ, সেখানে শেষ মুহূর্তের নাটকীয় গোল খেয়ে গোল হজম করে বাংলাদেশ কিন্তু হেরে যায়। পরবর্তীতে হংকং চায়নার সাথে ফিরতি ম্যাচে 1-1 গোলের ড্র এবং নেপালের বিপক্ষে 2-2 গোলের ড্র। এই ম্যাচ দুইটাতে হয়তো বা আমরা জিতেই ফিরতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। এবং ভারতের বিপক্ষে যেই দলের সাথে জিতলে আসলে মনে হয় যে বাংলাদেশ পয়েন্ট টেবিলে যেখানে অবস্থান থাকুক, ভারতের বিপক্ষে জিতলে একটা স্বস্তির জয় বলা হয়। বাংলাদেশের ফুটবলে এই যে পুনর্জাগরণ, সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তবে পুরোটা সময় জুড়ে বাংলাদেশের বা বিদেশি প্রবাসী ফুটবলার আসার পরে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আসলে রেজাল্টে বা ফলাফলের দিক থেকে কতটুকু পূরণ করতে পেরেছে? ধন্যবাদ সাহাব। 7টা ম্যাচ বাংলাদেশ খেলেছে। আমরা যে কার্ডটা দেখছিলাম সেখানে দেখলাম যে 7টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, এর মধ্যে জয় মাত্র 2টো ম্যাচে। আমরা যে ফুটবলে গণজয়ের কথা বলছি, দর্শকের কথা বলছি, ফুটবলের দিকে যে মানুষ সবাই তাকাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু মাঠের ফলাফলটা কিন্তু প্রত্যাশিত হয়নি। এই সেন্সে আপনি দেখুন বাংলাদেশ ভারতকে হারানোতে হয়তো বা অনেক কিছু আড়ালে পড়ে গেছে, কারণ ভারতের বিপক্ষে জয়টা অনেক কাঙ্ক্ষিত এবং 22 বছর পরে তাদের বিপক্ষে জয় এসেছে। সেই সব দিক থেকে বিবেচনা করতে গেলে অবশ্যই ওই ম্যাচটা, সার্টেন ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আপনি দেখুন যে অন্যান্য যে ম্যাচগুলো আছে, বিশেষ করে নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু জয়ের মধ্যেই ছিল। বাংলাদেশ হামজা সৌমিত্রা আসার আগেও কিন্তু তাদের বিপক্ষে জয় পেত। ভুটানের বিপক্ষে যে জয়টা বাংলাদেশ পেয়েছে, সেই জয়টাও বাংলাদেশ কিন্তু এর আগেও পাচ্ছিল, মানে এই পুনর্জাগরণের আগেও পাচ্ছিল। যেটি হয়েছে যে সিঙ্গাপুর বা হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেভাবে হয়তো বাংলাদেশ খেলতে পারতো না হামজা বা সমিত চৌধুরীরা না আসলে। আমরা এর আগে এই দুটো দলের সঙ্গে তো বাংলাদেশের ব্যবধান অনেক বেশি, এবং তাদের সঙ্গে বাংলাদেশ যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে, এবং হংকং চায়নার বিপক্ষে ওই ম্যাচটা বিশেষ করে বাংলাদেশের তো ওই ম্যাচটাতে জেতারই কথা ছিল এবং জিতেও গিয়েছিল বা ড্র করছিল। বাংলাদেশই অনেক বেশিরভাগ সময়ে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ রেখেছিল। তো এই সব দিক থেকে বলতে গেলে বাংলাদেশ কিন্তু যদি 7 ম্যাচে মাত্র 2টো জয় বলি, সেটা আসলে কাঙ্ক্ষিত ছিল না। আমরা আরও বেশি ম্যাচ ডিজার্ভ করি বলে আমার কাছে মনে হয়েছে, বেশি উইন ডিজার্ভ করি বলে আমার কাছে মনে হয়েছে। অবশ্যই এই বছরের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে কথা বলছিলাম। আগামী বছরও বাংলাদেশের বেশ কিছু ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে এই ভুল ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ সেই ম্যাচগুলোতে কেমন করবে। আমরা যদি পুরো ফিক্সচারটাতে একটু নজর বুলিয়ে নেই, তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে, এশিয়ান কাপ বাছাইয়েরই এই ম্যাচটা। এখন পর্যন্ত যেই সূচিপত্র আছে, সেই সূচিপত্র অনুযায়ী সামনের বছর হয়তো আরও বেশ কিছু ম্যাচ বাড়বে, কারণ নতুন একটা লিগ আয়োজনের কথা হচ্ছে এশিয়া ব্যাপী। সেই প্রসঙ্গে আমরা আসবো। তবে এখন পর্যন্ত এটা তো হচ্ছে এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের একটা ম্যাচ রয়ে গেছে। বাংলাদেশ যদিও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি, বাংলাদেশ অলরেডি সেখান থেকে ছিটকে গেছে। তারপরে এই ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচই হবে। কিন্তু বাংলাদেশের যে আমরা যেটা বলছি যে গণজোয়ার বা বাংলাদেশের ফুটবলের দিকে মানুষের যে নজরটা ফিরেছে, সেজন্যই এই ম্যাচটাও নিশ্চয়ই সবাই দেখবেন।
তার আগ পর্যন্ত এবং এরপর পর্যন্ত আমরা কোনো ফিক্সার কেন পাইনি, কারণ হচ্ছে ফিফা উইন্ডোগুলো এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। ফিফা উইন্ডোগুলো যখন ফিফার নিয়ম যেটা সেটা হচ্ছে যে ফিফা যখন হচ্ছে তাদের সময়টা বেঁধে দেয়, ওই সময় অনুযায়ী তখন ফেডারেশনগুলো হচ্ছে ঠিক করে নেয়, আচ্ছা এই সময়টা আমরা পাচ্ছি, এই সময়টাতে আমরা তাহলে কার সঙ্গে খেলতে পারি। তখন সেই অনুযায়ী হচ্ছে তারা দল বা প্রতিপক্ষ চিন্তা ভাবনা করে কোথায় ম্যাচগুলো অ্যারেঞ্জ করবে, সেই অনুযায়ী হচ্ছে আলাপগুলো হয়। এখন পর্যন্ত যেহেতু ফিফা উইন্ডোটা ঘোষণা করা হয়নি, সে কারণে হচ্ছে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো আমরা পাইনি। শুধুমাত্র যে নির্ধারিত ম্যাচটা আছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, সেই ম্যাচটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে আমরা আশা করছি বাংলাদেশ যেভাবে ওই যে আমরা যে বারবারই যেটি বলছি যে ফুটবলের যে বিপ্লবটা এসেছে, সেই অনুযায়ী আমরা এর আগে অনেক সময় দেখেছি যে বাংলাদেশ ফিফা উইন্ডো মিস করেছে, ফিফা উইন্ডোতে খেলতে পারেনি। অনেক সময় হয়েছে যে বাংলাদেশের পারফরমেন্সের কারণে তারা হচ্ছে ফুটবল থেকে নির্বাসিত ছিল, এরকম ঘটনাও ঘটেছে বাংলাদেশের ফুটবলে। তবে এখন যেহেতু সে ধরনের শঙ্কা নেই, বাংলাদেশও দিন দিন উন্নতি করছে, র্যাঙ্কিংয়েও আমরা উন্নতি দেখেছি, এবং বাংলাদেশের ফুটবলেও যেহেতু যে সবই ফিরেছে, বিপ্লব ফিরেছে, দর্শক ফিরেছে, স্পন্সর ফিরেছে, টাকা ফিরেছে, সবই এসেছে, এখন নিশ্চয়ই এই ধরনের ফিফা উইন্ডোগুলো বাংলাদেশ আর মিস করবে না। এবং আমরা আশা করছি যে প্রতি বছর ফিফার যে 3-4টা উইন্ডো থাকে, সেই উইন্ডোগুলোতে বাংলাদেশ সবগুলোতেই অ্যাটেন্ড করতে পারবে, সবগুলোতেই ভালো ভালো প্রতিপক্ষের সঙ্গে ফিফা খেলতে পারবে। উইন্ডো বা সূচিপত্র নতুন করে আগামী বছরের প্রকাশ হওয়ার আগে বাংলাদেশের যে নির্ধারিত ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে, আমরা সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশিত খেলতে পারিনি, প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। তবে জায়ান আহমেদ, সমিত সোম কিংবা হামজা চৌধুরীদের কথা যদি বলি, কিংবা জামাল ভুইয়া বা মোরসালিনরা যেভাবে আসলে এখন সাপোর্ট দিচ্ছেন, যেই কম্বিনেশনটা তৈরি হয়েছে, সেই কম্বিনেশনে হ্যাভিয়ার ক্যাবরেরা কি সিঙ্গাপুরের বিপক্ষে ভালো রেজাল্ট আনতে পারবেন কিনা, কি মনে হয়? সিঙ্গাপুরের বিপক্ষে আমরা এর আগে ম্যাচটা খেলেছি ঘরের মাঠে, এখন যেহেতু আমাদেরকে ওদের মাঠে গিয়ে খেলতে হবে, সুতরাং চ্যালেঞ্জ একটু বেশি থাকবে। অবশ্যই চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে, কারণ হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশ যে পরিমাণ দর্শকের সাপোর্ট পেয়েছে, এখানে একদম আমরা জ্যাম প্যাকড হচ্ছে গ্যালারি দেখেছি, সেটা নিশ্চয়ই বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে পাবে না। সুতরাং ফুটবল 90 মিনিটের খেলা, সেই 90 মিনিটে নিশ্চয়ই দর্শকদের এই শোরগোল, চিৎকার, সেসব ফুটবলারদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর আর বাংলাদেশের যে মাঠ, সেই মাঠের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে, এবং বাংলাদেশ তাদের নিজেদের মাঠে খেলে অভ্যস্ত, বা এখানকার কন্ডিশনের ব্যাপার আছে, ওখানকার কন্ডিশন আলাদা হইতে পারে, এবং সিঙ্গাপুর তাদের নিজেদের মাঠে খেলে সবসময় অভ্যস্ত, তাদের জন্য সেটা অনেক বেশি ফেভার করবে, এইসব ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন যে হ্যাভিয়ার ক্যাবরেরার কথা, হ্যাভিয়ার ক্যাবরেরার টেকনিক্যাল কিছু ব্যাপারও আছে, এই যে মাঠ কন্ডিশন, প্রতিপক্ষ, এই সব কিছুর বাইরেও নিজেরা টেকনিক্যালি নিজেরা যদি সাউন্ড হয়, সেক্ষেত্রেই তো জয়গুলো আসে। দেশের বাইরের যে জেতা যায় না, বিষয়টা এমন না। এখন হ্যাভিয়ার ক্যাবরেরা কোন টেকনিকে খেলতে যাচ্ছেন, তার টেকনিক নিয়ে এখন পর্যন্ত অনেক সমালোচনা হয়েছে, অনেক আলাপ হচ্ছে। নোমান আব্দুল্লাহ, আপনার কাছে সেই সমালোচনার গল্পটা শুনতে আসবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দেখছেন এখন মাঠে। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। যে বিষয়ে আলোচনা করছিলাম যে ফুটবলের হ্যাভিয়ার ক্যাবরেরা তার যেই টেকনিক নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই টেকনিককে আসলে কতটা ভরসা রাখা যায় সিঙ্গাপুরের ম্যাচে? হ্যাভিয়ার ক্যাবরেরার উপর এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন ভরসা রেখেছে। তারা এখন পর্যন্ত হ্যাভিয়ার ক্যাবরেরাকে সময় দিচ্ছে, যেটা আমরা এর আগে দেখিনি। এর আগে আমরা দেখেছি যে অনেক অস্থিরতা ছিল, বাংলাদেশের প্রতি বছর কোচ চেঞ্জ হতো, সেখান থেকে ফুটবল ফেডারেশন বেরিয়ে এসেছে। যদিও এই যে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের এখন যে প্লেয়াররা, এখন যে বাংলাদেশের যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডটাকে সামাল দেওয়ার মতো ক্যাপাবিলিটি কি হ্যাভিয়ার ক্যাবরেরার আছে কিনা, সেরকম একটা প্রশ্ন আছে। তারপরেও ফুটবল ফেডারেশনকে একদিক থেকে ধন্যবাদ দিতে হয় যে তারা ওই অস্থির সময়টুকু পার করে এসেছে, যে প্রতি বছর বা 6 মাস পর 3 মাস পর কোচ চেঞ্জ করার যে ব্যাপারটা ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসছে। হ্যাভিয়ার ক্যাবরেরা এখন পর্যন্ত দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, অনেক কিছুই তিনি করেছেন। তবে কিছু ফল্ট, যেটা আসলেই অনেক বড় দুর্বলতা, সেটি যদি তিনি সামাল দিতে না পারেন, তাহলে অবশ্যই দলের জন্য সেটি ক্ষতিকরই হবে। নোমান আব্দুল্লাহ, আমরা আরো প্রসঙ্গে ফিরবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। দর্শক, এখন মাঠেতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। তবে মাঠের কথা যখন আমরা বলি, সেই সময় আপনাদেরকে একটা মর্মান্তিক খবর জানাতে হচ্ছে। সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি স্যার, তিনি আজকে অনুশীলনের সময় হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপরে তাকে সিপিআর দেওয়া হলেও পরবর্তীতে চিকিৎসায় তিনি সাড়া দেননি। তিনি
ইহকাল ছেড়ে গেছেন, পরলোক গমন করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যারা ক্রীড়া সাংবাদিক আছি তাদের কাছে এটা খুবই আবেগের বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে নোমান আব্দুল্লাহ আছেন। আমরা বিভিন্ন সময় জাকির স্যারের সাথে এই বিপিএল নিলামের সময় কথা হচ্ছিল সর্বশেষ, তারপরেও কথা হয়েছে। তিনি আমাদের এখন মাঠের শোতেও আসতে চেয়েছেন এবং বারবারই বলেছেন শুধু তার লিগের খেলার কারণে বা ফার্স্ট ডিভিশন লিগের খেলার কারণে তিনি আসতে পারছেন না। হয়তো তাকে পেতাম, কিন্তু সেই সুযোগটা আর নেই। মাহফুজ আলম জাকি স্যারকে নিয়ে যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খুবই পরিচিত মুখ। ইভেন বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন, বিসিবির তালিকাভুক্ত কোচ তিনি। বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন যেগুলো, সেগুলোর মধ্যে আমি রেট করি বাংলাদেশের 2020 যে বিশ্বকাপ জয়ী দলটা ছিল, যুব বিশ্বকাপ জয়ী দলটা, সেই দলটার সঙ্গেও কিন্তু তিনি জড়িত ছিলেন। তার মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই অঙ্গাঅঙ্গিভাবে তিনি জড়িত ছিলেন। এবং বিপিএলও অনেকগুলো দলের সঙ্গে আমরা তাকে দেখেছি। এবার তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা ক্যাপিটালস নিয়ে তার সঙ্গে আমাদের বেশ কয়েকবারই কথা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে তিনি আমাদের শোতেও আসতে চেয়েছিলেন, তার সঙ্গে অনেকবার কথা হয়েছিল, সুযোগ পাচ্ছিলেন না, কারণ ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, এনসিএল ছিল, এখন বিপিএলের ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচ খেলতে নামছিল আজকে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচের আগেই অনুশীলন করাছিলেন তিনি, একেবারে শেষ মুহূর্তের অনুশীলন যেটি ছিল সেটি তিনি করাছিলেন। তার মধ্যেই তিনি হার্ট অ্যাটাক করেন। তারপর সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাহাব, মাঠে যারা কাজ করে থাকেন, যারা ক্রিকেটের সঙ্গে কাজ করে থাকেন, তারা মাঠ থেকেই বিদায় নিতে চান, কিন্তু দুনিয়া থেকে আসলে এভাবে চলে যাওয়া খুবই খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। এর আগে তামিম ইকবালের ঘটনাটা আমরা দেখেছি, একই ধরনের অনেকটা ঘটনা। তবে তামিম ইকবালের সাথে হয়তো ভাগ্য সহায় ছিল, সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। অবশ্যই সবাই যুদ্ধ জয় করে আবারও কামব্যাক করে না, ফিরে আসে না। মাহবুব আলম জাকি স্যারের কথা যখন বলছিলাম, তখন আমি শেখ জামাল ধানমন্ডি মাঠে তাকে অনেক দিন আমার কর্মক্ষেত্রের কারণে, অফিসের কাজের কারণে সেখানে যাওয়া হতো, ক্রিকেটারদের সাথে কথা বলা হতো। সেই সময় আমি দেখেছি যে নেটে যখন যেই প্লেয়ারদেরকে বা যেই ক্রিকেটারদেরকে আমরা চিনি না, তাদের জন্য উনি কতটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন এবং গভীর মনোযোগ দিয়ে কাজ করেছেন। আমরা সেই প্লেয়ারদের সাথে যখন কথা বলেছি, জাকি স্যারের নাম বারবারই এসেছে। এবং যারা আসলে ন্যাশনাল টিমের বাইরে থাকেন, বিপিএল খেলেন না কিংবা ফার্স্ট ডিভিশন লিগও খেলার সুযোগ পান না, সেই সব ক্রিকেটারদের তো আসলে খুব একটা লাইমলাইটে থাকেন না তারা। তাদের জন্য যারা কাজ করেন, যারা আসলে ভবিষ্যতে ক্রিকেটার গড়েন, যারা তারকা গড়ে দেন, তাদের মধ্যে একজন মাহবুব আলী জাকি স্যার। এই সাপোর্টটা আসলে মিস করবে ক্রিকেটাঙ্গনের জন্য, বা আমাদের যদি ক্রীড়াঙ্গনের জন্য বলি, এটা ডেফিনেটলি একটা আপসেটের খবর এবং শোকের খবর। একই সঙ্গে আমরা যেটা দেখি যে আমাদের শোয়ের জন্য হোক, আমাদের ইন্টারভিউয়ের জন্য হোক, আমাদের প্যাকেজের জন্য হোক কিংবা নিউজের জন্য হোক, আমরা বরাবরই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট এমন মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করি। তো সেই জায়গায় গিয়ে দেখা যায় যে সবাইকে আসলে প্রপারলি কেউ রেসপন্স করেন না। তবে তার ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেই তাকে তিক্ত অভিজ্ঞতা হয়নি, সবসময় পাওয়া গেছে, অ্যাভেলেবল ছিলেন এবং যখনই কথা বলেছি খুবই স্বতঃস্ফূর্ত একজন মানুষ ছিলেন। ক্রিকেটাঙ্গন তাকে অনেকদিন মিস করবে, এটা তো অন্তত এক্স্যাক্টলি সাহাব। এবং আপনি যেটি বলছিলেন যে পর্দার অন্তরালে কিছু মানুষ কাজ করে যান, আমরা তো সবসময় ন্যাশনাল টিমটা দেখি বা ন্যাশনাল টিমের পাইপলাইনে যারা থাকেন তাদেরকে দেখি, ওই ন্যাশনাল টিমের যারা কোচিং স্টাফ থাকেন তাদেরকে আমরা অনেক বেশি ফলো করি। কিন্তু যারা হচ্ছে পর্দার অন্তরালে কাজ করে যান, এই যে যারা হচ্ছে ক্রিকেটার তৈরি করে দেওয়ার কাজটা করে যান, আপনি যেটি বলছেন যে একেবারে বয়স পর্যায় থেকে বা হচ্ছে বিভিন্ন স্টেজ তো থাকে, জাতীয় দল আসার আগ পর্যন্ত অনেকগুলো স্টেজ থাকে, সেই স্টেজগুলোতে যারা কাজ করে যান সেই ক্রিকেটারদেরকেও আমরা অনেক কম চিনি। তারা যদি পরবর্তী জাতীয় দলে চলে আসেন তাদেরকে আমরা চিনতে পারি, কিন্তু যারা হচ্ছে পর্দার অন্তরাল থেকে তাদেরকে বের করে আনেন, তাদেরকে গড়ে তোলেন, সেই ধরনের কোচদেরকে অনেক কম চেনা যায়। সে কারণেই মাহবুব আলী জাকি আসলে যে কাজ করে গেছেন সেই অনুযায়ী তিনি হয়তো অতটা পরিচিত ফেস নন। তারপরও আমরা যারা কাজ করি, আমরা যারা ক্রিকেট আঙ্গনে কাজ করেছি বা মাঠে সাংবাদিকতা করি, আমাদের কাছে তিনি খুব পরিচিত মানুষ এবং আমরা তার অবদানটা অনেক বেশি জানি। দেশের ক্রিকেটের জন্য তিনি কি করেছেন, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট তাকে অনেক বেশি মিস করবে এবং এই ক্ষতিটা আসলে আমি জানি না, এটা অনেক বড় ক্ষতি দেশের ক্রিকেটের জন্য। মাহবুব আলী জাকি স্যার মাঠের মানুষ, তিনি হয়তোবা ওপারে থেকে এটাই স্বস্তি পাবেন কিনা আমি জানি না, তার পরিবারের জন্য অবশ্যই সমবেদনা। তবে মাঠের মানুষ সেই মাঠ থেকেই আসলে বিদায় নিলেন। তবে বিদায়টা এরকম আকস্মিক হবে সেটা আমাদের কারোরই কাম্য ছিল না। তবে সৃষ্টিকর্তার উপর বা উপর আল্লাহর উপর তো আসলে কারো হাত নেই, সো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা চাই যে তার পরিবার, তার যারা ভক্ত সমর্থক রয়েছেন সহ আমাদের জন্য যেই বেদনা, সেটা আমাদের সহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং তিনি পরবরে ভালো থাকুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এটাই প্রত্যাশা, এটাই দোয়া এবং প্রার্থনা থাকবে। নোমান আব্দুল্লাহ, আমরা আমাদের প্রসঙ্গে ফিরবো, তবে এই মুহূর্তে আর একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আপনাদের সাথে কথা হবে।
বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন মাঠে। নোমান আব্দুল্লাহ, অনেক কথা বলবার থাকে, তবে কথা হারিয়ে যায় আকস্মিক ঘটনায়, তারপরে আমাদের বলতে হয় কারণ দ্য শো মাস্ট গো অন। আমরা যেই প্রসঙ্গে ছিলাম ফুটবলে 2025, সেখানে মেয়েদের যেই রেজাল্ট বা ফলাফল সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে তুলনামূলক বেটার পারফরমেন্স করেছে পুরুষ জাতীয় দলের চেয়ে, এবং নারী দলের যে পারফরমেন্স সেখান থেকে তারা এশিয়ান যেই চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান শিরোপার যে লড়াই, সেই শিরোপার লড়াই তারা জায়গা করে নিয়েছে। তার আগে আমরা ফলাফলগুলো একটু দেখে নিতে চাই। ইউএই এর বিপক্ষে বাংলাদেশ 3-1 গোলে হেরেছে, দুটো ম্যাচই হেরেছিল, এবং পরবর্তীতে ইন্দোনেশিয়ার সাথে একটা ম্যাচ ড্র, জর্ডানের সঙ্গে ড্র করেছে, বাহরাইনকে হারিয়েছিল 7-0 গোলে, মায়ানমারকে 2-1 গোলে হারিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের এশিয়ানের যেই শিরোপা লড়াই সেখানে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। পরবর্তীতে আমরা যদি তুর্কমেনিস্তান, থাইল্যান্ড এবং মালয়েশিয়া বা আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স অন অ্যান্ড অফ ছিল, মানে কোনোটাই জিতেছে কোনোটাই হেরেছে এরকম। এশিয়ান যেই সামনের লড়াই রয়েছে, মার্চ থেকে শুরু হবে, সেই লড়াইয়ের জন্য যেই প্রস্তুতি নিচ্ছে আসলে মেয়েরা, সেই প্রস্তুতিতে আপনার কাছে কতটুকু মনে হয় যে প্রপার প্রস্তুতি হচ্ছে? দেখুন, এখানে যে ম্যাচগুলো আছে এর মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে সেটি হচ্ছে প্রীতি ম্যাচ, এবং সেই ম্যাচগুলোতে এশিয়ান কাপের সঙ্গে কোনো বাংলাদেশের সংযোগ নেই। বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ম্যাচগুলো খেলেছে সেখানে বেশ বড় বড় যে জয় পেয়েছে আমরা দেখেছি, 7 গোলের 8 গোলের ব্যবধানে যে জয়গুলো পেয়েছে, সেসব কারণেই বাংলাদেশ প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, যেটি বাংলাদেশের ছেলেরাও কখনো পারেনি। এবং আপনি একদম শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের পুরুষ ফুটবলের কাছে কিছুটা হারিয়ে গেল কিনা নারী ফুটবলাররা, হয়তো বা হারিয়ে গেছে, কিন্তু নারী ফুটবলাররা যে সাফল্য এনেছে বাংলাদেশের পুরুষ ফুটবলাররা অনেক বছর সেটি পারেননি। 2003 সালে বাংলাদেশ সাফ জেতার পর পুরুষ ফুটবলাররা আর কখনো জিততে পারেননি, মেয়েরা পরপর 2বার জিতেছেন, তারপর তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলেছেন। আপনার কাছে আসছি, মেয়েদের মার্চে যেই ম্যাচগুলো রয়েছে, চীনের বিপক্ষে কঠিন গ্রুপে পড়েছে বলতেই হবে। চীনের বিপক্ষে 3 মার্চ ম্যাচ রয়েছে, উত্তর কোরিয়ার সাথে 6 মার্চ এবং 9 মার্চ, অর্থাৎ 2 দিন করে গ্যাপ রয়েছে, এবং এই দলগুলোর বিপক্ষে আসলে বাংলাদেশ এত শক্তিশালী দলের বিপক্ষে কখনোই খেলেনি। তাদের সাথে খেলাটা আসলে কতটা চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন গ্লোবাল স্টেজে যাবেন, আপনি যখন মহাদেশীয় স্টেজে যাবেন, তখন আপনাকে কঠিন দলগুলোর সঙ্গেই খেলতে হবে, সেটা তো আপনাকে মানতেই হবে। তবে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে বাংলাদেশ দল এখানে কোয়ালিফাই করেছে নিজেদের যোগ্যতা অনুযায়ী, এবং যদিও এই ধরনের দলের সঙ্গে বাংলাদেশ কখনো খেলেনি, কিন্তু থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশ লাস্ট যে 2টো ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশ হেরেছে, কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে এই যে শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা করছে। সো বাংলাদেশ এই চীনের সঙ্গে কখনো, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ কখনো খেলেনি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ তার আগে অন্তত মানসিকভাবে হলেও কিছুটা অ্যাটলিস্ট এইটুকু মানসিকতায় তাদের থাকবে যে না, আমরা এই ধরনের দলের সঙ্গে খেলার জন্যই তো এই স্টেজে এসেছি, সুতরাং আমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখতে পারি। সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের মেয়েদের সামনে নতুন পথ, নতুন অর্জনের, সেই অর্জনে তারা ঠিক পথেই থাকবে, সেটাই প্রত্যাশিত। দর্শক, এখন মাঠের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।